তিনি বলছেন যে প্রতিরক্ষা বাহিনীগুলোর মধ্যে ভারসাম্য নষ্ট হোক সেটা চাই না, এই মুহূর্তে সেটা এফোর্ড করতে পারবো না। আমরা চাই আপনার সাথে সুসম্পর্ক, মানে প্রধান উপদেষ্টার সাথে সুসম্পর্ক থাকুক, তাছাড়া এফোর্ড করতে পারবেন না বলছেন। এই সময়ে এই বার্তাটা বলার একটা বিশেষ কারণ নিশ্চয়ই আছে। আমরা সম্প্রতি দেখলাম সেনাবাহিনীর 15 কর্মকর্তা, শীর্ষ কর্মকর্তা, তারা সেনা হেফাজতে আছেন। আইসিটি থেকে তাদের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, অনেকগুলো ঘটনা এর মধ্যে কিন্তু ঘটে গেছে। এই প্রেক্ষিতে কি মানে কেন সালাউদ্দিন আহমেদ এই কথাটা বললেন, একটু বিশ্লেষণ জানতে চাই। আপনি যেটা অনুমান করেছেন সেটাই সত্য। পুরো জাতিই জানে এটাই হচ্ছে ঘটনা। কারণ সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেটা তো স্পষ্টই। সেনাবাহিনীর জন্য এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আদালত, প্রচলিত আইন অনুযায়ী আদালতে প্রডিউস করার কথা, কিন্তু তাদেরকে এখনো প্রডিউস করা হয়নি। এটাকে গ্রেফতার কেউ তো কেউ হয় নাই আনিস আলমকে, গ্রেফতার কিন্তু বলছেন না, বলছেন সেনা হেফাজত, তাই নয় কি? না, না, আমি বলছি যে সেনা হেফাজত যারাই আছেন ও গ্রেপ্তার পরোয়ানা জারি করার কথা হ্যাঁ। বলতেছি। আপনি যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর যারা হেফাজতে থাকেন তাদেরকে আপনি ভালোই বুঝিয়ে দিচ্ছেন যে হেফাজতে গ্রেপ্তার করছে কিনা, তাহলে এটা ক্লিয়ার না হেফাজত আর গ্রেপ্তার বিষয়টা। তো এখন যারা হেফাজতে আছেন তাদেরকে কিভাবে প্রডিউস করবে সেই বিষয়টা সরকারের সাথে তাদের একটা বোঝাপড়া নিশ্চয় হচ্ছে। এবং এর মধ্যে বিদেশে পলাতক ইউটিউবাররা নানা সেনাবাহিনী এবং ডিজিএফআই এর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার চালিয়েছে। সেই সমস্ত প্রেক্ষিতে সবগুলো মিলে, এবং সরকারের নির্লিপ্ততা ছিল, সরকার এখানে কোনো বক্তব্য রাখেনি যে কি হতে যাচ্ছে। একদিকে সেনা অফিসারদের ছবি দিয়ে আপনার টিএসসি তে রাজু ভাস্কর্যে এখানে তাদেরকে অপমান করা হচ্ছে। আপনি, এবং এই যে গ্রেপ্তারি পরোয়ানা যে জারির যে বিষয়টা, তার আগের দিন বা 2 দিন আগে আপনি আইন পরিবর্তন করছেন। যারা চাকরিতে থাকবে, চাকরিরত অবস্থায় যারা আহ মামলার সম্মুখীন হবে তাদের চাকরিতে আর গণ্য হবে না। তো সবগুলো মিলে মনে হচ্ছে যে এখানে একটা গ্যাপ রয়ে গেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে। আর দ্বিতীয়ত, আমরা এইটা তো অভ্যস্ত ছিলাম না আজকে স্বাধীনতার এত বছর পর, যে সেনাবাহিনী আমরা দেখে আসছি যে তাদের নিজস্ব ওয়েতে তারা বিচার আদালত বসিয়েছিল। সেনা আদালতে তাদের বিচার হয়েছিল। সেই কর্মরত লোকেরা যারা যত অপরাধ করে থেকেছিলেন, যারা রিটায়ারমেন্টে আছে সেটা অন্য বিষয়। তো এখন ওই লোকগুলোকে আপনি আবার একটা আদালতে এনে বিচার করছেন। তো যারা সিভিল আদালতে আসে, এই যে জিনিসটা, এটা তো বাংলাদেশের প্র্যাকটিস ছিল না। তো কিন্তু সবকিছু আনিস মিলে আলমগীর, একটা কিন্তু সেনাবাহিনী তো তাদের নিয়ে কোনো তদন্ত, তাদের নিয়ে বিচারের ব্যবস্থা তো হচ্ছিল না। মানে 5ই আগস্টের পরেও তো এতদিন চলে গেল, 1 বছরের উপরে চলে গেল, হলো না হুম, তো। যদি মানে সেনাবাহিনী বিচার করবে, মার্শাল্লাতে বিচার করবে, এমনও কোনো প্রক্রিয়া তো শুরু হয়েছিল না। সেটা তো সরকারের অংশ, সেনাবাহিনী তো সরকারের বাইরে না। সরকার যদি সেটা করতেন যে সেনাবাহিনীকে বা আহ, যে এজেন্সি গুলো তাদেরকে যদি নির্দেশ দিতেন এই ঘটনা তদন্ত বের করেন কারা এর সাথে সাথে জড়িত। কিন্তু আমি তো মনে করছি কোনোটাই নর্মাল ওয়েতে হচ্ছে না, সবকিছু অ্যাবনর্মাল হইতে হচ্ছে। নর্মাল হইতে হলে আপনি যদি দেখেন, আমি এটা আরো একবার বলেছি যে যে লোকগুলোকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে নিঃসন্দেহে কেউ না কেউ এই হিংস্র কার্যক্রমে জড়িত ছিল, যারা গুম এবং খুনের সঙ্গে জড়িত ছিল, এর দীর্ঘ আয়নাঘরের সঙ্গে জড়িত ছিল। তো কিন্তু আপনাকে এটাও তো ভাবতে হবে এটা কখন থেকে হচ্ছে। আপনি হিসাব করে দেখেন 2016-র পর থেকে এই হিসাব করা হচ্ছে। আমি জানি না 16-র আগে কি হয়েছিল, সেটা কি কেন এই জায়গাতে আসছে না, বা আসলেও সেটা ওইভাবে হাইলাইট হয়নি। এখন এই যে জিনিসটা আমি যেটা আগেও বলছি সেটা হচ্ছে যে 1/11-এর পর থেকে এই এই অর্গানাইজেশন গুলোর কার্যক্রম এক ধরনের পরিবর্তন এসেছে। এটা ঠিক আগের সরকারের মতো ছিল না। আগের সরকার বলতে আমি জিয়াউর রহমান বা বঙ্গবন্ধু বা এই এরশাদ আমল, ইভেন ইভেন শেখ হাসিনা আর খালেদা জিয়ার আগের আমল, সেগুলোর মতো না। আমরা দেখলাম যে 1/11-এর পর এই সংস্থাগুলো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, এবং তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্বের বাইরে তারা পলিটিক্যাল দায়িত্ব পালন করা শুরু করছে। এই যে এই যে এই যে তাদের কাঠামোগত যে পরিবর্তন, ভেতরগত, এই কাঠামোগত পরিবর্তনের মধ্যেই তো এরা দায়িত্ব পালন করেছে। তো আপনি যদি একটা প্রতিষ্ঠানের এখন যে দায়িত্ব পালন করছেন, আপনি তো পূর্ব নীতি অনুযায়ী করে আসছেন। হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে তোমার জন্য এটা এটা সাজা এখন,
তাহলে সেটা সেটা কতটুকু গ্রহণযোগ্য হচ্ছে সেটা কিন্তু আবার প্রশ্ন আসছে। কারণ এটা যে সাজা, এটা যে এই বিষয়, সেটা তো আমার কাঠামোতে আমাকে রাখা হয়নি, আমাকে তো বলা হয়নি, এবং আমি তো পূর্বে দেখি নাই। তো আপনি যে দায়িত্ব, যে আপনাকে অভিযোগ তো করবো আমি যে কারণগুলোর জন্য, যে প্রধান থাকলেই কি আপনি অভিযুক্ত হয়ে যাবেন? তাহলে প্রধান থাকলেই, কোন একটা সংস্থার প্রধান থাকলে আপনি অভিযুক্ত হচ্ছেন, তার মানে হচ্ছে যে আপনি ব্যক্তিগতভাবে এখানে আহ, দায়িত্ব অবহেলা করেছেন, আপনার প্রতিষ্ঠান না। তো আমি এটাই বলতে চাচ্ছি, আমি বুঝাতে পারছি কিনা আপনাকে জানি না, যে প্রতিষ্ঠানের কাজ, প্রতিষ্ঠানের নীতিমালা এবং প্রচলন যদি একই রকম থাকে, আমি যদি সেখানে বসি, আমি কি পরিবর্তন করতে পারবো? তার আগে তো প্রতিষ্ঠান পরিবর্তন করতে হবে। যে নীতিমালা আমি যেটা ক্লেম করছি যে 2001 সালের থেকেই চলে আসছিল, শেখ হাসিনার এই আমলটা পুরোটাই আমি মনে করি যে সেই ধারাবাহিকতারই অংশ, এবং আগাম ইভেন এখনো সেই ধারাবাহিকতা। আগামীতে এটা কি চেঞ্জ হবে, সেটাও যদি করতে হয়, তাহলে এগুলোই সংস্কার করতে হবে। সংস্কার খালি সংবিধানে লেখা লেখা ওই যে নীতি, সুন্দর সুন্দর কথা না, সংস্কার তার আমাদের মানে কি আনিস, কার্যক্রম, আমাকে যদি সামারি করি, প্রতিষ্ঠানগুলোতে। বিচারের যে প্রক্রিয়া চলছে, যেভাবে গ্রেপ্তারি পরোয়ানা আসে না, হেফাজতে রাখা, বা আমরা দেখলাম সাব জেলও হয়ে গেল ক্যান্টনমেন্টের ভেতরে হুট করে সরকারি আদেশে, বা একদম মানে বিচার প্রক্রিয়া, গ্রেপ্তারি পরোয়ানা জারি 2 দিন আগে আইনের পরিবর্তন, এই যে সব বিষয়গুলো, আপনার কাছে কি মনে হচ্ছে না যে বিচার প্রক্রিয়াটা সঠিকভাবে হচ্ছে বা এভাবেই হওয়া উচিত? আপনি কি সেটা মনে করেন না নাকি?